দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন ও কার্ড ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি ঢেলে সাজাতে আগামীকাল বৃহস্পতিবার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। বিকেল ৩টায় সংসদে উঠছে 2026-27 অর্থবছরের নতুন বাজেট। দেশের 55তম এই বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বৃহৎ এই খরচ সামলাতে রাজস্ব আয়ের লক্ষ্য টার্গেট ঠিক করা হচ্ছে 6,95,000 কোটি টাকা। 2,51,000 কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই নেওয়া হবে 1,00,000 কোটি টাকার ঋণ। নতুন বাজেটে করমুক্ত আয় সীমা ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। প্রযুক্তি বান্ধব ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার জন্য থাকছে মেগা ধামাকা। জ্বালানি ও ভোজ্য তেলের উৎসে কর কমানো সহ বেশ কিছু পণ্যে শুল্ক কর কমানোর প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। তবে ধনীদের ওপর বাড়বে অতিরিক্ত করের বোঝা। এদিকে দীর্ঘ প্রায় 2 দশক পর ক্ষমতায় এসে বিএনপি সরকারের প্রথম বাজেট নিয়ে প্রত্যাশায় বুক বেঁধেছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে বাজেটে গণমানুষের আশার প্রতিফলন ঘটবে এমনটাই মনে করেন তারা। ঘোষণার আগ মুহূর্তে বাজেট নিয়ে জনপ্রত্যাশার কথা জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আধুনিক পৃথিবীতে বাজেট এক অনিবার্য অনুষঙ্গ। ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র সব ক্ষেত্রেই পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি হল বাজেট। তাই জাতীয় বাজেটকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকদের আগ্রহ ও প্রত্যাশারও কমতি থাকে না। সেই ধারাবাহিকতায় ঘোষণা হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। দীর্ঘ প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট হওয়ায় এটি নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও নানা প্রত্যাশা। আর তাই সাধারণ মানুষের অনেকেই মনে করেন অতীতে ঘোষিত বেশিরভাগ বাজেটই ছিল উচ্চভিলাষী। বাজেট যেন যারা একটু নিম্ন শ্রেণী আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের জন্য যেন একটু সহনশীল হয়। আর যেটি নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর উপরে যেন বাজেটের কর হার যে বেশি একটা বৃদ্ধি না পায়, এবং যারা আপনার খেটে খাওয়া মানুষ তাদের উপরে যে ইনকামের উপর যে একটা ট্যাক্স, সেই ট্যাক্সটা যেন বর্ধিত না হয়। তবে এবারের বাজেটকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা খেটে খাওয়া মানুষের। তাদের দাবি, মূল্যস্ফীতির চাপে জর্জরিত জনগণের কথা বিবেচনায় রেখে জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করতে হবে। অনেকেই মনে করেন স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব কমানোর বিষয়ে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। চিকিৎসা খাতে যেন বেশি বরাদ্দ থাকে, সরকার বেকারদের প্রতি একটু নজর দেয় এবং অধিক কর্মসংস্থানের জন্য সৃষ্টি করে। অন্যদিকে বাজেট ঘোষণার আগেই সিগারেট সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার অভিযোগ তুলেছেন খুচরা ব্যবসায়ীরা। আজকে সব মালের দাম বাড়াই দিচ্ছে। বেনসন, গোল্ডলিপ, স্টার, ক্যামেল সব সিগারেটের প্রতি প্যাকেটে 20 টাকা করে বাড়াইছে। তবে এবারকার বাজেটে ব্যক্তিগত গাড়ি বেচাকেনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন গাড়ি বিক্রেতারা। যদি বাজেটে কোনো কিছুর ঊর্ধ্বগতি হয়ে যায়, ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, এতে যেমন ব্যবসায়ীরাও সাফার হয়, ক্রেতা যারা আছে তারাও তো সাফারার। হাইব্রিড গাড়িতে বাজেট শুল্কটা বাড়ায়নি, এটা অ্যাজ ইট ইজই আছে। আর নন হাইব্রিড গাড়িতে কিছু হয়তো একটু বাড়বে আর কি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি আস্থা ও নির্ভরতার নাম। সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা, সম্মান ও সাহসের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। মাহবুব শেখরের রিপোর্ট। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি আস্থা ও প্রতীকের নাম। নিষ্ঠা, কর্তব্যবোধ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে গেল 4 দশক থেকে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের 2 লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের 43টি দেশের প্রায় 63টি শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও প্রায় 5,860 জন 10টি শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 11% নারী সদস্য রয়েছেন।
তথ্য অনুযায়ী 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এ দায়িত্ব পালন করতে গিয়ে। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সকল বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। আগামীতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা আস্থা ধরে রাখবেন বলে প্রত্যাশা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের উজ্জ্বল গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহ অবস্থান ও ন্যায় বিচারের অঙ্গীকার বজায় রাখারও প্রত্যয় জানান তিনি। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। স্বনির্ভর দেশ গড়তে সকলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা সদস্যদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া কর্মরত অবস্থায় 2025 সালে সুদানে শাহাদাত বরণকারী 6 সেনা সদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরেও তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে বিনিয়োগের 1.5% পরামর্শক ফি বা কমিশন দেয়া হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও প্রচারের বিষয়টি মাথায় রেখে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হচ্ছে। ইউসুফ আলীর রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে দুপুর 3টায় শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের কার্যসূচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধ ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেহেতু বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই জন্য প্রশাসনও আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করছে সরকার। সকল মানুষের নিকট স্বাস্থ্য সেবা আরো সহজত করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন মাননীয় স্পিকার। শুধু তাই না, সারা বাংলাদেশে 1 থেকে 2টা 1000 বেডেড হাসপাতাল উইথ অল দ্য ফেসিলিটিস, শুধু মহিলা এবং শিশুর জন্য 2টা স্পেশালাইজড হাসপাতাল করার প্রস্তাব করেছেন। মাননীয় স্পিকার, আগামী 6 মাসের ভিতরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতালের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হচ্ছে। অশ্লীল বিভিন্ন রকমের নাটক ইত্যাদির মধ্য দিয়ে সমাজে যে অবক্ষয় হচ্ছে, এই জন্য মাননীয় স্পিকার প্রিন্টেড ভলিউমটা ইদানিং কম, তো যে ভলিউমটা সবচেয়ে বেশি সেই ভলিউমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আইটি মন্ত্রণালয় থেকে সাইবার আইনে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি, যেটা গতকালকে বা তার আগের দিনে এখানে আমি সংসদে বলেছিলাম। সেই আইনটা আমরা এভাবে আনবো যাতে আমাদের সামাজিক নিরাপত্তা থাকে, সোশ্যাল হারমোনি বজায় থাকে, রিলিজিয়াস হারমোনি বজায় থাকে, সমাজের মধ্যে
ব্যালেন্স থাকে, ভারসাম্যহীনতা যাতে নষ্ট না হয়, আমাদের যুব সমাজকে আমরা যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারি, সেই জন্য আইনি সুরক্ষা হচ্ছে সেটা, কিন্তু আমাদের সবাইকে সমাজে ভূমিকা রাখতে হবে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি। আর এই কাজে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রামবাসীরাও। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজেপি ও সাধারণ মানুষের যৌথ নজরদারিতে একাধিক পুশিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষাপটে দেশের অন্যান্য সীমান্তের মতো মৌলভীবাজারের 52 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন 114 কিলোমিটার সীমান্ত জুড়েও বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও চেকিং কার্যক্রম। বিশেষ করে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বড়াইল সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে দিনরাত সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। লাঠি, টর্চ লাইট হাতে গ্রাম পুলিশ, আনসার সদস্য ও সাধারণ মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকার প্রত্যেকটি মানুষ ওনাদেরকে সহযোগিতা করতেছেন, তথ্য দিয়ে সহযোগিতা করতেছেন, সাথে থেকেও সহযোগিতা করছেন। আমি এই দেশের স্বার্থে আমার যতটুকু রক্ত আছে এই রক্তের বিনিময় হলে এলাকার যুবকদের নিয়ে পাহারায় যাব ইনশাআল্লাহ। স্থানীয়দের দাবি, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার স্বার্থে তারা স্বেচ্ছায় বিজিবিকে সহযোগিতা করছেন। বড়াইল গ্রামের যে পাবলিক যুবক আছেন ওনাদেরকে আমরা সংগ্রহ করে বিজিবির সাথে আমরা একমত হয়ে যেটা লাগে আমরা ওনাদেরকে সাহায্য করবো। যদি এই ধরনের পুশের কোনো আরো সম্ভাবনা থাকে তাইলে আমরা সেগুলা গ্রামবাসী মিলে, যুবক ভাইরা মিলে আমরা সেটা প্রতিরোধ করব। সর্বোচ্চ সব সময় আমরা প্রস্তুত থাকব। বিজিবি জানিয়েছে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত। আমাদের দেশের জনসাধারণ সবসময় আমাদের সাথে রয়েছে এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে শুধুমাত্র দেশের বাহিনী নয়, দেশের আপামর জনসাধারণ, দেশপ্রেমিক জনসাধারণ সবসময় আমাদের দেশের প্রতিটা বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধের দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলাম সমর্থিত 11 দলীয় জোট। 12 জুন সীমান্তবর্তী জেলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ সমাবেশ এবং 15 জুন রাজধানীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে তারা। আজ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এসএম আরিফের রিপোর্ট। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পুশিন ঠেকাতে 26টি জেলার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফের হাতে সীমান্তে মানুষ হত্যা ও অবৈধ পুশিন বন্ধের দাবিতে রাজপথে নামবে জামায়াত সমর্থিত 11 দলীয় জোট। মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে। সরকারের কাছে দাবি তুলে ধরার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সীমান্তে পুশিনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। পুশিন যদি একটা অন্যায়ভাবে, যেটা তাদের সংবিধানও এলাও করে না, সেই কাজ অহরহ চলতে থাকবে। সরকার যদি এখানে নীরব থাকে, এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়া আছে কিনা, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রীদের, তো এইটাকে আপনি কি বলবেন? এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুশিনের ঘটনায় সরকারের ভূমিকা অপ্রতুল। 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনিভাবে এই সময়ে যদি কোনো রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, আমরা হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।
নির্যাতন ও সীমান্ত সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যমান থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের প্রতি জাতীয় সমস্যার সমাধানে অধিক মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও সরকারের নানামুখী কথাবার্তায় ব্যাংকটির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ব্যাংকটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দুঃখজনক। সরকারের উচিত হলো ইসলামী ব্যাংকের পিছন ছাড়িয়া জামাত সহ দেশে আরো যারা অভিজ্ঞ মানুষ আছে সবাইকে নিয়ে বসে কিভাবে সীমান্ত পরিস্থিতি ফেস করবে এটা নিয়ে চিন্তা করা। তা না করে তারা লাগছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিভাজন, দোষারোপ, মিথ্যাচার, অতীত রাজনীতি। এইটা থেকে বেরিয়ে এসে আপনারা জিয়াউর রহমান সাহেব যে দর্শন নিয়েছিলেন, বেগম খালেদা যে দর্শনের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ রাখা, অন্তত সেই দর্শনটা তো মানতে পারেন। রাজধানীর মগবাজারের রাত-দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, রাত-দিন হাসপাতাল কর্তৃপক্ষ যেই জবাব দিয়েছে তার বেশিরভাগই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সকলদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রোববার বিকেল 5টায় শোকজের জবাব দেওয়ার কথা থাকলেও 48 ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার বিকেল 5টায় জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 27 মে ভোর রাত হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয় হাসপাতালটিতে। লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। তারা মানে ইচ্ছা করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট বলে কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন ও আসামি পক্ষ। এদিন আসামি পক্ষে যুক্তি উপস্থাপন করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী আমির হোসেন। পরে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ, প্রসিকিউটর আব্দুস সত্তার, পালোয়ান সহ অন্যান্যরা। বর্তমানে 4 জনই পলাতক। ব্যভিচার ও মানহানির মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হুসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত দুপুরে এই রায় ঘোষণা করেন। 2021 সালের 14 ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, কিন্তু তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিছি, আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব। মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা 2026-এর উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবেদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জুবেদা রহমান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়। তিনি
বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের সবুজ বিপ্লবে রূপান্তরের আহ্বান জানান। এই লক্ষ্যে গ্রিন ভলান্টারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশ ভিত্তিক স্টার্ট আপ তহবিল গঠনের প্রস্তাবও তুলে ধরেন ডাক্তার জোবায়দা রহমান। বর্তমান পৃথিবীকে আরো সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুন্দর নিবিড় সৌন্দর্যে নির্মল হবে এদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়।